বন্ধু শুনছেন 90.8 FM বেতার বিদ্যাসাগর, মেদিনীপুরের একমাত্র কমিউনিটি রেডিও চ্যানেল বেতার বিদ্যাসাগর। আপনার সঙ্গে, আপনার কথায়। কৃষি সংক্রান্ত নানান কথা, প্রশ্ন আপনার, উত্তর দেব আমরা। কৃষিক্ষেত্রের নানান খুঁটিনাটি তথ্য নিয়েই শুরু হচ্ছে আমাদের অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। আজকের বিষয় আধুনিক কৃষির রূপায়ণ, এভলিউশন অফ মডার্ন এগ্রিকালচার। আজকের অতিথি প্রফেসর ডক্টর রতিকান্ত ঘোষ, ফর্মার প্রফেসর BCKV, ভাইস প্রিন্সিপাল সুশ্রীজ ইনস্টিটিউট, কল্যাণী ইউনিভার্সিটি। নমস্কার বন্ধু, গুড আফটারনুন, শুভ অপরাহ্ন। শুনছেন 90.8 FM বেতার বিদ্যাসাগর। সকলকে জানাই আরও একটা নতুন দিনের শুভেচ্ছা। প্রতিদিনের মতো আজও রয়েছি সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত টানা 5 ঘন্টা বেতার বিদ্যাসাগরের রেডিওর এপারে আড্ডার আসরে। এখন ঘড়িতে বাজে ঠিক বেলা 1টা, আর সময় হয়ে গিয়েছে বেতার বিদ্যাসাগরের কৃষি সংক্রান্ত বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালায়। ম্যাটিক্স ফার্টিলাইজার্স ও কেমিক্যালস লিমিটেডের প্রস্তুতি কৃষক ভাই ও বন্ধুর জন্য কৃষিক্ষেত্রে বিশেষ বার্তা। স্বাস্থ্যকর মাটি, স্বাস্থ্য ভারত। প্রিয় কৃষক ভাই ও বোনেরা, ম্যাট্রিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের পক্ষ থেকে আমরা আপনাদের সকলকে উষ্ণ অভ্যর্থনা এবং শুভেচ্ছা জানাই। বন্ধুরা, ম্যাট্রিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেড পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার পানাগড়ে অবস্থিত একটি ইউরিয়া উৎপাদনকারী সংস্থা। ম্যাট্রিক্স প্ল্যান্টটি পশ্চিমবঙ্গের প্রথম এবং একমাত্র ইউরিয়া কারখানা। আপনারা সবাই জেনে খুশি হবেন যে মাটি পরীক্ষার জন্য কোম্পানি কর্তৃক একটি ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাগার স্থাপন করা হয়েছে, যা সমগ্র বাংলায় তার পরিষেবা প্রদান করে। এর পাশাপাশি কৃষকদের চাহিদা অনুযায়ী সংস্থার দ্বারা অন্যান্য নতুন পণ্য উপলব্ধ করা হয়, যার মাধ্যমে আপনারা সকলেই আপনাদের চাষে আরও বেশি ফলন এবং মুনাফা পেতে পারেন। নমস্কার বন্ধু, শুনছেন 90.8 FM প্রচার তরঙ্গে বেতার বিদ্যাসাগর, আর সময় হয়ে গিয়েছে ম্যাটিক্স কৃষি পাঠশালার। আজকের কৃষি পাঠশালায় আমি রয়েছি বন্ধুর সঙ্গে শ্রবণা, আর আমার সঙ্গে রয়েছেন প্রফেসর ডক্টর রতিকান্ত ঘোষ, ভাইস প্রিন্সিপাল সুশ্রীজ ইনস্টিটিউট, কল্যাণী ইউনিভার্সিটি, অ্যান্ড ফর্মার প্রফেসর BCKV। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানে। স্যার, আপনাকে যখন পেয়েই গেছি তখন প্রথমেই যে প্রশ্নটা আপনাকে করব সেটা হচ্ছে যে আধুনিক কৃষি নিয়ে আজকাল আমরা অনেক কিছু শুনতে পাচ্ছি। আধুনিক কৃষির বর্তমান অবস্থাটা কোথায়? আপনাকে সত্যি ধন্যবাদ, কারণ এত সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমাদের অ্যাকচুয়ালি কৃষির মূল সমস্যা কি জানেন? মূল সমস্যা হচ্ছে আমাদের ফলন কম। আমরা যদি পৃথিবীর বিভিন্ন দেশগুলো দেখি তাহলে দেখব যে ফলনে ভারতবর্ষ অনেক পিছিয়ে আছে। এর যে অ্যাকচুয়ালি আমাদের কিন্তু লোক সংখ্যা তো বাড়ছে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা প্রায় পৃথিবীর এখন শ্রেষ্ঠ পপুলেটেড কান্ট্রি হয়ে 145 কোটি আমাদের প্রায় লোক হতে চলেছে। আচ্ছা, তো এখন এই যে বিশাল লোক সংখ্যা, এই লোক সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের তো খাদ্য চাহিদা বাড়ছে, কিন্তু কথা হচ্ছে আমাদের যদি ফলন এবং জমির পরিমাণ কমছে, তাহলে আমাদের ফলন বাড়ানো ছাড়া আর কোনো রাস্তা নেই। আর একটা রাস্তা আছে যে ডিগ্রেডেড ল্যান্ডগুলো, সেই ল্যান্ডগুলোকে আমরা আস্তে আস্তে যদি আমরা বা নন ক্রপ এরিয়া যেগুলো রয়েছে সেই সব জায়গাগুলোকে আমরা যদি কাজে লাগাতে পারি, সেটা কিভাবে সম্ভব? কিন্তু সেটাতে প্রথম অন্তরায় হচ্ছে আমরা দেখতে পাই এখনো যেমন আমরা আসছিলাম তো হাইওয়ের দুপাশে আমরা প্রচুর জায়গা, তো সেখানে তো আমরা দেখতে পেলাম যে টাইফা, ল্যাটিফোলিয়া বা ইত্যাদি সব গাছ রয়েছে। এগুলো থেকে আমরা কিন্তু কৃষিতে অনেক কিছু পেতে পারি। কিভাবে? টাইফা থেকে আমরা সুতো পেতে পারি, টাইফা থেকে আমরা ওষুধ পেতে পারি, কিন্তু আমরা এটা না করে সেখানে আমরা ইভেন রাইস কাম ফিশ কালচার করতে পারতাম, কারণ ওখানে নিচু জায়গা, জল জমে থাকতো, কিন্তু সেটা আমরা করিনি। তার জায়গায় কিন্তু ওগুলো পড়েই আছে, ওইভাবেই দিনের পর দিন ওটা নষ্ট হচ্ছে। তো কি মনে হয় কি করা উচিত এক্ষেত্রে? না, এখান থেকে করা উচিত একটাই, সেটা হচ্ছে যে আমরা আমাদের এগ্রিকালচার প্যাটার্নটা যদি আমরা একটু ভালো করে দেখি,
তাহলে আমরা বুঝতে পারবো হয়তো যে আমাদের এগ্রিকালচারটা কোথায় দাঁড়িয়ে আছে। আচ্ছা। আমরা স্বাধীনতার পর থেকেই যখন কৃষি শুরু করলাম তখন কিন্তু আমরা বাড়িতে বাড়িতে জৈব সার তৈরি করতাম। আমরা কৃষকদের, তারা নিজেরা মাঠে কাজ করত, নিজের হাতে সব কিছু করতো, এবং এই যে দরকার হলে পোকা রোগ এইসব জন্য ওষুধ বাড়িতে তৈরি করতো। কোনো রাসায়নিক জিনিস ব্যবহার কম হতো, বেশিরভাগটাই প্রাকৃতিক জিনিস ব্যবহার হতো। কিন্তু এইটা করার জন্য কিন্তু আমাদের যে তখনকার দিনের, ধরুন আমি যদি আজকে বলি যে 1950 সালের একটা লঙ্কা, তার যে টেস্ট, আর যদি বা তার মুরগিবালাম ধান, আচ্ছা। সেই মুরগিবালাম ধানের যে স্বাদ এখনকার দিনে আমরা এই রত্না বলুন বা অমুক বলুন এইসব এতে আমরা পাই না। এই যে ধরুন আমরা যে এত আমাদের যে স্বাধীনতার পর যখন আমরা চাষবাস করতাম তখন যে ধরনের লঙ্কা চাষ হতো, তার যে লঙ্কার স্বাদ, যে গুণাগান ঝাঁঝ, বা আপনি ধরুন আমরা যে মুরগিবালাম ধান করতাম তার যে চাল, সেই চালের যে টেস্ট, এখন কিন্তু আমাদের এই স্বর্ণ বলুন বা স্বর্ণ মাসুরি বলুন, এখানে কিন্তু ওই টেস্ট নেই, স্বাদ একদম পাল্টে গেছে। স্বাদ একদম পাল্টে গেছে, এগুলো বিস্বাদ, মানে ওই ধরনের টেস্ট কিন্তু নেই। এবং আমরা এখনো পর্যন্ত অবশ্য কিছু কিছু এলাকায় আমরা যখন যাই, যেমন আরামবাগের ওখানে আমরা দেখেছি যে ওখানে এখনো গোবিন্দভোগ চাল চাষ হচ্ছে খরিফ সিজনে। তো এখন এই যে ব্যাপারগুলো, যে আমরা স্বাধীনতার পর থেকে এই যে আমাদের যে নিজস্ব প্রযুক্তিতে আমরা যে চাষবাস করতাম, সেই প্রযুক্তিতে যে চাষবাস করতাম, এইটা আমাদের, অর্থাৎ আমাদের নিজেদের বীজ, নিজেদের সার, নিজেদের তৈরি ওষুধ, এগুলো আমরা জমিতে দিতাম। এতে মাটির যে উর্বরতা সেটা আরো বাড়তো, অনেক ভালো থাকতো, এবং মাটির উর্বরতা অনেকখানি বাড়তো, যার ফলে আমাদের ফলন ধীরে ধীরে বাড়ছিল। কিন্তু 1964 সাল 63-64 সাল এলো, তখন হঠাৎ দেখা গেল যে সবুজ বিপ্লব শুরু হচ্ছে। কারণ আমাদের মনে হলো যে লোক সংখ্যা দ্রুত বাড়ছে, এরা এই খাবারে এদের হবে না, কুলোবে না। তখন মানে আমাদের খুব তাড়াতাড়ি তখন মানে প্রোডাকশন বাড়াতে হবে। এইটা করতে গিয়ে কি হলো না, আমরা সার, ভালো ভালো ধরুন হাইব্রিড বীজ বা হাইলিং ভ্যারাইটি বীজ, এগুলো সব আনা শুরু করলাম। এগুলো কিন্তু আমরা নিজেরা তৈরি করছি না, এগুলো সব আমরা বিদেশ থেকে আনতে শুরু করলাম। আচ্ছা। এই যে বিভিন্ন বিষাক্ত কীটনাশক, এগুলো সব আমরা কিন্তু বাইরে থেকে নিয়ে আসছি, এর একটা মলিকুলও আমাদের ইন্ডিয়ার নয়। আচ্ছা। তাহলে এই যে আমরা পয়সা খরচ করে এই সব বিদেশ থেকে জিনিসগুলো, আমরা বিদেশি নির্ভর হয়ে গেলাম, এবং এই বিষাক্ত জিনিসগুলো ব্যবহার করতে করতে আমরা কি হলো আমাদের না, আমাদের প্রথম যে প্রবলেমটা শুরু হলো সেটা হচ্ছে আমাদের যে মাটি, সেই মাটি আস্তে আস্তে যে মাটির যে উর্বরতা, এই যে উর্বরতা আমরা দেখে বুঝতে পারি যে কালো মাটিটা ব্ল্যাক হবে, সেই ব্ল্যাক মাটি আস্তে আস্তে হোয়াইটে পরিণত হয়ে যাচ্ছে, অর্থাৎ তার উর্বরতা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। এবং মাটিতে যতক্ষণ না পর্যন্ত এই যে কেঁচো, উপকারী জীবাণু এগুলো বেশি না থাকবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের ফলন বাড়বে না। আচ্ছা। আমরা যে জায়গায় যেটা চাই। এখন সেই ধারাটা একেবারে পাল্টে গেছে। আধুনিক কৃষিতে আমরা যেটা দেখছি যে অনেকখানি রাসায়নিক ব্যবহার বেশি করছে, রাসায়নিক বেসড চাষবাস শুরু করেছিলাম আমরা, এই জায়গায় এসেছি। আমাদের উৎপাদন খানিকটা বেড়েছে, প্রোডাকশন বেড়েছে, কিন্তু আমাদের ফলন কোথায়? আমরা তো একটা স্টেপ উঁচুতে উঠে তারপর আবার যথারীতি নিচের দিকে নামতে শুরু করি। আচ্ছা, এখন যে পরিমাণে কৃষি উৎপাদন হচ্ছে, কি মনে হয় আমাদের জনসংখ্যা যা কুলিয়ে যাওয়ার মতন নাকি? না, এখন যা আছে সেটা হয়তো কুলোবে, কিন্তু ভবিষ্যতের কথা ভাবলে তখন কিন্তু আমাদের আরো দরকার। আচ্ছা। কিন্তু আমরা যদি একটু ভেবে দেখি যে আমাদের হ্যাপিনেস বলুন বা আমাদের হাঙ্গার ইন্ডেক্স বলুন, ইন্ডিয়া পজিশন কোথায়? আউট অফ 137-38টা দেশ, তার ভেতরে 120-24 আমরা র্যাঙ্ক করে আছি। আচ্ছা। পালস প্রোডাকশন যদি আমি বলি, আমি প্রোডাকশানে হচ্ছে 1 নম্বর সারা ওয়ার্ল্ডে, কিন্তু যখন আমি প্রোডাক্টিভিটি ফলন যাচ্ছি আমি 18তম। আচ্ছা। তাহলে এই যে অসামঞ্জস্যগুলো, এগুলো আমাদের দূর করতেই হবে যদি আমরা স্বয়ং সম্পূর্ণ বা আমরা যদি ভাবি যে আমরা কৃষিতে
আরো নিজেরা সমৃদ্ধ আরো হতে পারো। সমৃদ্ধ হব, হুম, এইগুলো আমাদের এই জায়গাতে যেতে হবে। আচ্ছা। এবং এর জন্য আমাদের মেইন যেগুলো দরকার, তিনটে জিনিস খুব ইম্পর্টেন্ট। হুম, একটা হচ্ছে আমাদের মাটির উর্বরতা আবার ফিরিয়ে আনতে হবে, আচ্ছা, সেটা কিভাবে? এবং সেটা ফিরিয়ে আনতে গেলে আমাদের উই হ্যাভ টু ব্যাক টু আমাদের আবার জৈব সারের দিকে ঝুঁকতে হবে। মানে ঘুরে ফিরে দেখা যাচ্ছে আমরা হ্যাঁ। সেই পুরনো দিনেই সেই ফিরে পুরনো, যাব। হ্যাঁ, প্রাকৃতিক একদম। প্রাকৃতিক জিনিস সম্পদ, হুম, তাকে আমাদের ব্যবহার করতে হবে। হুম, এই যে আমরা এখন রাস্তা দিয়ে গেলে দেখতে পাই যে ধানের গোড়াগুলো পুড়িয়ে দেওয়া হচ্ছে। হুম, দিস ইজ এ সিরিয়াস অফেন্স। হুম। এবং কেন মানে পুড়িয়ে দেওয়া হচ্ছে কেন, কি বলবেন এক্ষেত্রে? কিছু কিছু কৃষকদের মাথায় আছে হুম, যে ধানের গোড়ায় বোধহয় কিছু পোকা থেকে যায়, আচ্ছা, যেটা পরবর্তীকালে মাটির ক্ষতি করে। আচ্ছা, এটা কি সঠিক তথ্য? একদম সঠিক তথ্য নয়। আচ্ছা, আচ্ছা, এইটাকে পুড়িয়ে ওরা অনেক আর একজন হয়তো কেউ কেউ ভাবে যে খানিকটা কার্বন, হুম, ওই যে পুড়িয়ে দিচ্ছি কার্বন হুম। ঢুকছে, কিন্তু এটা ভাবছে না যে আমরা যে গ্লোবাল ওয়ার্মিং, এই যে আজকে বিশ্ব উষ্ণায়ন, হুম, এই যে এই জিনিসটা হচ্ছে, যত আমরা যদি শহরে যান হুম, দেখতে পাবেন যে মিউনিসিপ্যাল ওয়েস্টগুলো, এগুলো সব এক জায়গায় ফেলে আগুন ধরে দেওয়া হচ্ছে। হুম, হুম। আচ্ছা, এই ওয়েস্টেজ কি কোনো রকম ভাবে কৃষিক্ষেত্রে হ্যাঁ, সাহায্য করতে পারে? অথচ এই ওয়েস্টেজগুলোকে দিয়ে আমরা কিন্তু, মানে আপনি যদি একটু মানে বাইরের দিকে যান তাহলে দেখতে পাবেন তারা যন্ত্র আবিষ্কার করে ফেলেছে, আচ্ছা, যে যন্ত্র দিয়ে এই আবর্জনাগুলো থেকে সার তৈরি হচ্ছে। আচ্ছা, এবং আমাদের এই যে কৃষিক্ষেত্রে যত জৈব সারের স্কোপ আছে, হুম, 50,000 মিলিয়ন টন হুম, আমরা এই সার তৈরি করতে পারি। এবং আচ্ছা, এখানে কত লোকের ইনভলভমেন্ট হবে ভেবে দেখুন। তো হুম। এখন এই জিনিসগুলো আমরা করতেই পারি। হুম, এই জায়গায় যদি আমরা কৃষিকে নিয়ে যেতে পারি যে আমরা এই গ্লোবাল ওয়ার্মিং একদমই করব না, অর্থাৎ পোড়াবো না কোনো জিনিস। আচ্ছা, এই যে করতে পারা এবং করছি না কেন, এখানে তো এবার একটা এই করছি না, এই যে গ্যাপটা তৈরি হচ্ছে, হ্যাঁ। তার কারণ হচ্ছে আমাদের কৃষিতে একটা ইয়ং জেনারেশন যাদের যাদের খুব দরকার, যারা এই নতুন আইডিয়াগুলোকে ঠিকভাবে ইউটিলাইজ করবে, সেই কৃষকদের ইয়ং জেনারেশন তারা কিন্তু এখন কৃষি বিমুখ হয়ে গেছে, আচ্ছা, দিনের পর দিন কৃষি বিমুখ হয়ে যাচ্ছে। হুম, তারা মোবাইল নিয়ে পড়ে আছে, তারা এই নিয়ে পড়ে আছে, কিন্তু তারা মাঠে যে বাবা মা কাজ করছে হুম। দেখছে, কিন্তু সে মাঠে যে কোদাল কোয়াবে না। তো আজকে এই যে আজকে জিনিস- ছবিটা একদম এই রকমই। এই রকমই জায়গায় হুম। চলে গেছি। হুম, কিন্তু এই জায়গাটা তো আমাদের অভিপ্রেত নয়, হুম, কারণ আমরা যুগের সঙ্গে তাল লেগে আমাদেরও পরিবর্তন দরকার। হুম, এবং এই জন্য আমার কৃষিটাকেও তাহলে আধুনিক কৃষিতে আনতে হবে, একদম, যেটাতে আমার ইয়ং জেনারেশন এসে খাপ খাওয়াবে। হুম, এবং এটার জন্যই আমাদের মেন দরকার হচ্ছে যে আমাদের বিজ্ঞানীরা যখন এই সব জিনিস হলো, যে জমি নষ্ট হয়ে যাচ্ছে, পরিবেশ দূষণ হয়ে যাচ্ছে, হুম, যখন তখন বৃষ্টি হচ্ছে, কেমন, আবার যখন তখন কোনো বৃষ্টিই নেই, দিনের পর দিন প্রচণ্ড গরম, প্রচন্ড গরম, হ্যাঁ। হ্যাঁ, এই যে জিনিসগুলো এই সব দেখে তখন আমাদের বিজ্ঞানীরা তারা বলল যে না, এটা একটা কাজ করতে হবে, যে সাস্টেনেবল এগ্রিকালচার আনতে হবে, যে কৃষিটা এমন হবে যে তার ফলন বাড়তেই থাকবে, কোনো সময় কমবে না, কিন্তু সে 2 কেজি হলেও বাড়ুক, কিন্তু সে বাড়বে। বারুক, আচ্ছা, আমি ও। আপনাকে দুটো প্রশ্ন করব। হ্যাঁ। আগেকার দিনে সবুজ বিপ্লবের কথা আপনি বললেন, তার আগে আমরা প্রাকৃতিক বা জৈব সারের ব্যবহার করে যে পরিমাণ ফসল আমরা উৎপাদন করছিলাম, তার থেকে বেশি উৎপাদন করার জন্য আমরা রাসায়নিক সার নিয়ে আসলাম, সেটাই আপনি বললেন। তো সেক্ষেত্রে এখন আমরা পরিমাণ তো কমাচ্ছি না, বরং আরো বাড়াতেও হতে পারে আমাদের যা জনসংখ্যার পরিমাণ, সেক্ষেত্রে তো ফসলের পরিমাণ বাড়াবো, কিন্তু আবার প্রাকৃতিক বা জৈব সারের ব্যবহার করব, তো কোথাও গিয়ে কি সেই ভারসাম্যটা নষ্ট হতে পারে? হ্যাঁ, এই ভারসাম্যটাই অ্যাকচুয়ালি প্রথম থেকেই চিন্তা করা উচিত ছিল, হুম, যে আমরা কতখানি জৈব দেবো, হুম, কতখানি রাসায়নিক অ্যাকচুয়ালি এখানে ইউজ করব, কিন্তু আমরা তালগোল পাকিয়ে ফেলেছি। আচ্ছা, আমরা কি করেছি, যখন যেখানে পারি, যেটা যেখানে যে লেগেছে ওষুধ, দিতে হ্যাঁ, শুরু যে করেছি। একটা পোকা লেগেছে, সকালে একটা ওষুধ দিচ্ছি, বিকালে একটা ওষুধ দিচ্ছি। আচ্ছা, এবং এর ফলে কি হচ্ছে, অতিরিক্ত মাত্রায় বিষ প্রয়োগ হয়ে গেছে, এই বিষগুলো মাটিতে ঢুকছে, তারা মাটির ভেতর জীবাণুগুলোকে মেরে ফেলছে। এবং আমার মাটির ভেতর যে জীবাণু বা কেঁচো, এরাই তো আমার মাটির শক্তি। একদম, সেই কার্বনগুলো, যারা যে কার্বনগুলো খেয়ে ওরা ওই জীবাণুগুলো বড় হতো, সেগুলো নেই, মাটির স্বাস্থ্যটা মাটির নষ্ট স্বাস্থ্য হচ্ছে। নষ্ট হয়ে যাচ্ছে, একদম। যার ফলে আমরা চেষ্টা করলেও কিন্তু আমাদের উৎপাদনটাকে বাড়াতে পারছি না। হুম, 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 এইখানেই একটা প্রশ্ন বিজ্ঞানীদের, যে আমরা এমন কিছু করব যেটা প্রাকৃতিক জিনিস দিয়ে ব্যবহার করব। হুম, আমরা এমন বলছি না যে আমরা সব রাসায়নিক সব বন্ধ করে দিই, তা নয় কিন্তু।
হ্যাঁ, যেটুকু আমরা প্রয়োজন। বলছি যেটুকু প্রয়োজন সেটুকু দেয়া, হ্যাঁ, এবং অত্যাধিক এবং মাত্রায় হচ্ছে নয়। সবুজ মার্কা, আচ্ছা মানে বিষ কম। আচ্ছা। যদি বিষ না থাকে, মানে বিষ তো সামান্য থাকতেই হবে, নাহলে মরবে না। হুম, তো আমরা কম বিষযুক্ত জিনিস, সেটা আমরা- কি করে বুঝবো আপনি সেটা বলেন? আমরা ওই যে সবুজ, মানে আমাদের যখনই কোনো কীটনাশক হয় হুম তখন কীটনাশকের গায়ে 3-4টে লোগো থাকে। হুম। লাল লোগো মানে হচ্ছে সবচেয়ে বেশি বিষাক্ত, আচ্ছা তারপরে হলুদ, আচ্ছা। তারপরে হচ্ছে নীল, হুম। তারপরে হচ্ছে সবুজ। সবুজটা হচ্ছে গ্রিন, যেটা ও অনেকটা ভালো, হুম। মানে এটা দিলে ক্ষতি নেই। আচ্ছা মানে আচ্ছা। খুব বেশি আমাদের ক্ষতি হবে না, আজকে হয়তো 2-4টে একটু জীবাণু মরলো, হুম। কিন্তু ওটা 2 দিন কত পরে আবার ঠিক হয়ে যাবে। আচ্ছা। কেমন? হুম। সেই জন্য আমরা চাইবো যত বেশি ওষুধ যাই আমরা প্রয়োগ করি না কেন, সেগুলো সবই হচ্ছে এই সবুজ মার্কা ওষুধ দিলে সুবিধে। সুবিধা। আচ্ছা, এবারে যে দুটো প্রশ্ন করব বলেছিলাম তার মধ্যে একটা রাখলাম, আরেকটা হচ্ছে এই যে অত্যাধিক গরমের কথা আপনি বললেন, ধরুন অত্যাধিক গরম বা অত্যাধিক ঠান্ডা, এখন যে প্রাকৃতিক ভারসাম্য আমাদের নষ্ট হতে শুরু করেছে, তার জন্য এই সমস্যার আমাদের সম্মুখীন হতে হচ্ছে। এই বিষয়টা আমাদের কৃষি উৎপাদনের ক্ষেত্রে কতখানি প্রভাব ফেলে? প্রথম ব্যাপারটাই হচ্ছে যে আমরা যখন এই যে একটা ফসল লাগাই, হুম ফসলের একটা নির্দিষ্ট, ধরুন ফুল হবে, হুম তার জন্য একটা নির্দিষ্ট টেম্পারেচার চাই, ফল ধরবে নির্দিষ্ট টেম্পারেচার চাই। হুম যদি অতিরিক্ত টেম্পারেচার হয়ে যায় হুম তাহলে দেখা যায় যে তার ওই ফুল ফল ধরার সময় অন্য কিছু একটা, এবং ফসলের যে গুণাগুণগুলো সেই গুণাগুণগুলো নষ্ট হয়ে গেল। আচ্ছা। কারণ যে টেম্পারেচারে আমার এই ভেতরে এতে ধরুন ফলের ভেতর যে জিনিসগুলো থাকলো, কেমিক্যালগুলো, হুম সেইগুলো ঠিকভাবে হতে পারলো না। দ্বিতীয় যে মেজর সমস্যা হচ্ছে যে আমাদের বেশিরভাগ এই সার বলুন, ওষুধ বলুন, এগুলো আমরা সামুদ্রিক শৈবাল থেকে তৈরি করি। আচ্ছা। আর এই সমুদ্রের উপরের স্তর যেখানে শৈবালগুলো থাকে, সেই শৈবালগুলো অ্যাকচুয়ালি এই টেম্পারেচার বাড়ার জন্যে মরে যাচ্ছে। আচ্ছা। এর ফলে কি হচ্ছে, সামুদ্রিক শৈবালগুলো মরে যাওয়ার জন্যে আমাদের যেটা প্রবলেম হয়ে যাচ্ছে, যে আমরা ওখান থেকে ধরুন যে বায়ো ফার্টিলাইজার হুম বা আমরা বিভিন্ন ধরনের সার ওষুধ হুম যেগুলো তৈরি করতে পারতাম, হুম সেগুলো এখন করতে পারছি না, কমে যাচ্ছে সেগুলো, তার স্কোপ, কারণ ওই শৈবালগুলো মরে যাচ্ছে। মরে যাচ্ছে। আর দ্বিতীয়ত আমাদের ফসলের ক্ষতি হচ্ছে। হুম আজকে আলু লাগিয়েছি, হুম হঠাৎ দেখা গেল আলু সুন্দর হয়েছে, হুম। মাঝখানে পরপর 4 দিন বৃষ্টি হয়ে গেল। এগুলো তো আচ্ছা। আগে ছিল না। কিন্তু এই পরিবেশ দূষণটা হলো কেন? কেন হঠাৎ এই গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, কেন টেম্পারেচার বাড়ছে? হুম তার কারণ হচ্ছে আমরা এই যে বিষাক্ত রাসায়নিকগুলো পদার্থগুলো প্রয়োগ করছি, হুম এ কিছু কিছু ক্লোরিনেটেড, যেমন ক্লোরিন যুক্ত যে প্রোডাক্ট, হুম। এগুলো বেশিরভাগই কিন্তু ওজোন লেয়ারে যায়। যে আচ্ছা। ওজোন লেয়ার, ক্লোরিনের কথা বলছেন, সমুদ্রের শৈবাল থেকে যে সার তৈরি হয় বলছেন, সেক্ষেত্রেও তো ক্লোরিন থাকবে। হ্যাঁ থাকবে, কিন্তু কথা হচ্ছে যে আমরা ক্লোরিনেটেড প্রোডাক্টগুলোকে যদি সঠিকভাবে ব্যবহার না করি, আচ্ছা। তবে এই সমস্যাটা। আমি তো আচ্ছা। আগেও বললাম হুম যে আমরা যখন ওষুধ দিই এখনকার কৃষকরা, হুম। তখন কি হচ্ছে, এরা বেশিরভাগই হচ্ছে ডিলার নির্ভর হয়ে গেছে। আচ্ছা। ওই ডিলারদের থেকে গেছে, যে একজন বলে দিচ্ছে এই ওষুধ দাও, ও ওষুধ দিয়ে দিল, বিকালবেলা আরেকজন গেল, সে যে বললো এই ওষুধটা দাও না, তুমি ওটা দিয়েছো কেন, ওটার থেকে এটা ভালো, ও ওটাই দিয়ে দিল বিকেলে আবার। যে যেটা করতে বলছে হ্যাঁ, ও এইটার জন্য যেটা দরকার হচ্ছে আমার কৃষকের এই সম্পর্কে যদি সম্পর্ক ধারণা থাকে, এবং এটার জন্য ওই ইয়ং জেনারেশনকে দরকার, আচ্ছা। যে লেখাপড়া শিখে হুম। এই জায়গায় এসছে, এবং যে এই জিনিসটা অন্তত সে ঠিক করে বলতে পারবে যে না, আমি ওই সকালে এই ওষুধ দিয়েছি, বিকেলে ওই ওষুধ তো দেবো না আমি, কারণ কিন্তু আমি সেই ধারণাটাই তো সেই ওনাদের মধ্যে ধারণাটা কৃষকদের ভেতর আনতে হবে। নেই। আচ্ছা। শিক্ষার দরকার, ট্রেনিং দেওয়ার দরকার, অনেক বেশি করে ট্রেনিং দেওয়ার দরকার। কৃষকদের ট্রেনিং দিতে গেলে কৃষকদের জায়গায় যেতে হবে, আচ্ছা। যেটা আমি যখন চাকরি করতাম আমি তাই করতাম। কৃষকদের জায়গায় গিয়ে ওখানে যে কৃষকদের সামনে বসে ওখানে ট্রেনিং দিতে হবে, আচ্ছা। যে তোমাদের এই করতে হবে, তাহলে কৃষকদের প্রশ্নগুলো তাদের সামনে ধরা দেবে। সামনে ধরা দেবে। আর কি কি উপায় হতে পারে যে ক্ষেত্রে এই সমস্যার থেকে একেবারে আমরা সমাধান পেতে পারি, মানে আধুনিক কৃষির রূপায়ণ যদি বলি হ্যাঁ, সেক্ষেত্রে? বিজ্ঞানীরা কিন্তু কতগুলো জিনিস আগে প্রেডিক্ট করেছে, মানে আমরা সত্যি কথা বলতে কি সমস্ত জিনিস সার্ভে করে বলুন বা বিভিন্ন জায়গায় গিয়ে বলুন, আমাদের যে তথ্যগুলো আমাদের হাতে আছে, সেটা হচ্ছে আমরা আগেই বলেছি যে মাটির স্বাস্থ্য ফিরিয়ে আনতে হবে। দ্বিতীয় হচ্ছে যে আমাদের চাষ পদ্ধতি একদম আধুনিক
চাষ পদ্ধতিতে আনতে হবে এবং দরকার হলে আমাদের এই যে ধরুন আমরা 50 হেক্টর জমি, সেখানে আমি 100 জন চাষিকে ইনভলভ করলাম বা আছে তাদের জমি, এই যে ছোট ছোট খণ্ড খণ্ড জমি যে যার মতো চাষ করছে, কারোর সঙ্গে কারো কোনো মিল নেই, এটা বন্ধ করে দিতে হবে। এটা আচ্ছা। বন্ধ করে আমরা কোঅপারেটিভ ফার্মিংয়ে যাব। এই কোঅপারেটিভ ফার্মিং যদি আমরা একসঙ্গে চাষ করলাম, তাতে আমাদের খরচ অনেক কম, চাষিদের লাভ অনেক বেশি, এবং ওখানে আমাদের যদি ইয়ং জেনারেশনকে ঢোকাতে পারি এবং উইথ আধুনিক যন্ত্রপাতি, তাহলে কিন্তু তা থেকে আমরা অনেক কিছু করতে পারবো। যেমন আমি ধান করছি, ধান তুষ, এই তুষ তেলও আমি ওখানে বার করতে পারবো, কারণ সেই যন্ত্র একটা ইয়ং ছেলে সে লাগাতে পারবে। মানে ইয়ং জেনারেশনকে বা কৃষিতে আরো উৎসাহিত বেশি করে করতে হবে উৎসাহিত করতে হবে। এবং তাদের আরো বেশি করে অংশগ্রহণ করাতে হবে। আচ্ছা। অংশগ্রহণ করিয়ে আমরা যাতে আরো ভালো করে হুম, আমরা এই করতে পারি, অর্থাৎ আমাদের সমস্ত পরিবেশ দূষণ বন্ধ করলাম, হুম, ধীরে ধীরে মাটির স্বাস্থ্য ফিরিয়ে আনলাম, আমরা নিজেরা তৈরি করলাম নিজেদের ওষুধ, হুম, হুম, নিজেদের সার নিজেরা তৈরি করলাম, এবং এই যে এত জৈব সার যেটা বললাম যে হুম, প্রায় 50,000 মিলিয়ন টন, হুম, তো এই থেকে আমরা সার তৈরি করতে পারি, এবং আমরাই তৈরি করলে আমাদের ছেলেরা তারাই এইটা নিয়ে ব্যবসা করতে পারবে, তারা রোজগার করতে পারবে। সঙ্গে এইগুলো আমাদের করতে হবে। এবং ওষুধ তৈরি আপনারা জানেন না যে হয়তো এই পার্থেনিয়াম থেকে, এই যে পার্থেনিয়াম একটা আগাছা, কিন্তু এ থেকে আমরা যেমন নিম থেকে আমরা নিম তেল তৈরি করতে পারি, তেমনি পার্থেনিয়াম থেকে, আকন্দ গাছ থেকে, ইভেন কি বাঁশ বাগান, এই বাঁশ পাতা থেকে বা বাঁশের গোড়া থেকে আমরা ওষুধ তৈরি করতে পারি, যে ওষুধগুলো দিয়ে আমরা কিন্তু কৃষি ক্ষেত্রে কাজে লাগাতে পারি। যে আমাদের এই প্রাকৃতিক যে ব্যাপারগুলো সেগুলোকে আনতে হবে, এগুলোকে ফিরিয়ে আনতে হবে। এগুলো তো ছিল এক সময়, এখানে ইয়ং ছেলেমেয়েরা যাচ্ছে না। যাচ্ছে না। তাদেরকে যাচ্ছে। কিভাবে আকৃষ্ট করা ওই যেতে পারে? আকৃষ্ট করার একটাই রাস্তা আমি বললাম তো, যে আমরা আধুনিক কৃষিতে আনতে হবে, যন্ত্রপাতির ব্যবহার বেশি করে বাড়াতে বাড়াতে হবে, হবে, হ্যাঁ। এবং হাতে করে আগাছা দমন করলে চলবে না, যন্ত্র দিয়ে আগাছা দমন করতে। আরও অনেক প্রশ্নের উত্তর আমাদের কৃষক ভাইদের কাছে, কৃষক বন্ধুদের কাছে পৌঁছে দেব আমরা বেতারের মাধ্যমে। বন্ধু, এতক্ষণ শুনছিলেন ম্যাটেক্স কৃষি পাঠশালায় আজকের অনুষ্ঠান। আজকের বিষয় ছিল আধুনিক কৃষির রূপায়ণ, এবং আমাদের সঙ্গে ছিলেন প্রফেসর ডক্টর রতিকান্ত ঘোষ। স্যার, আজ আমাদের সময় প্রায় শেষ করার আগে এই আধুনিক কৃষির রূপায়ণ নিয়ে আমরা আজকে আলোচনা করছিলাম। শেষ করার আগে কি বলবেন কৃষকদের? কৃষকদের কয়েকটা বার্তা এখনই দিতে চাই। সেটা হচ্ছে যে নিজেরা চিন্তা করুন যে আমাদের কিভাবে আমরা, কারণ পপুলেশন যেভাবে বাড়ছে, এটা যেমন একদিক থেকে আমাদের করণীয় যে পপুলেশনকে আস্তে আস্তে কিভাবে কন্ট্রোল করব, তেমনি আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমাদের খাদ্য। এই খাদ্য আমরা কিভাবে গুণাগুণ সম্পন্ন খাদ্য তৈরি করব, যে খাদ্য খেলে আমরা আমাদের শরীর ভালো থাকবে। আজকে যে ইয়ং ছেলেরা সব ক্যান্সার করছে, অমুক হচ্ছে, ওয়াই? তার কারণ হচ্ছে তারা ফাস্ট ফুড বেশি খায়, হুম, তাদের বাড়িতে খাবার ইচ্ছাটাই নেই। কিন্তু আমার বাড়িতে যদি কোয়ালিটি খাবার থাকে তখন তারা বাইরে যাবে না, তারা বাড়িতেই খাবে। সেই জায়গায় তাদেরকে সেই জায়গায় আবার তাদের আনতে হবে, ফিরিয়ে আনতে এবং হবে। তাদের এইখানে ইনভলভমেন্ট দরকার। আমাদের মাটি ভালো করতে হবে, হুম, আমাদের পরিবেশ ভালো করতে হবে, হুম, কোনো জিনিস পোড়ালে চলবে না, ওরকম হুম, না পুড়িয়ে আমরা তা থেকে সার তৈরি করব, হুম, এবং কেঁচো সার, আবর্জনা সার, গোবর সার, এইগুলো আমাদের বেশি করে ব্যবহার করতে হবে। বিভিন্ন গাছ, নিম গাছ লাগাতে হবে বেশি করে, হুম। নিম খোল তৈরি করতে হবে, আচ্ছা। সেইগুলো ব্যবহার করতে হবে। নিম খোল ব্যবহার করলে জমিতে নিমাটোড হয় না, তো সুতরাং আমরা একটা রোগকে এখানেই নির্মূল করতে পারি। তো এই জিনিসগুলো আমাদের দরকার। একেবারে তাই। অনেক ধন্যবাদ স্যার আজ আমাদের সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ। আজকের মতন বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। বন্ধু শুনছেন 90.8 FM বেতার বিদ্যাসাগর, মেদিনীপুরের একমাত্র কমিউনিটি রেডিও চ্যানেল বেতার বিদ্যাসাগর। আপনার সঙ্গে, আপনার কথায়। কৃষি সংক্রান্ত নানান কথা, প্রশ্ন আপনার, উত্তর দেব আমরা। এতক্ষণ ম্যাটেক্স কৃষি পাঠশালায় শুনছিলেন আধুনিক কৃষির রূপায়ণ সম্পর্কে নানান কথা। এবার শুনবেন উন্নত মানের বীজ উৎপাদন সম্পর্কে অনুষ্ঠান। কথা বলেছেন ডক্টর দিব্যেন্দু সামন্ত।
গুড কোয়ালিটি সিড তৈরি করতে গেলে প্রথমেই দরকার মাটি। মাটি ছাড়া কিন্তু আমাদের এই যে কোনো ফসল তৈরি হয় না। তো মাটির স্বাস্থ্য পরীক্ষাটা আগে আমাদের জরুরি, কারণ মাটিতে তার যে গুণাগুণ, যেখানে তাদের যে নিউট্রিয়েন্ট কি আছে এবং পিএইচের পার্সেন্টেজ কি, সেটাকে আগে দেখে নিতে হয়। স্বাস্থ্য কার্ড, সেই কার্ডের উপর নির্ভর করে সেইখানে আমরা কোয়ালিটি সিড তৈরি করতে পারবো। কোয়ালিটি সিড তৈরি করতে গেলে প্রথমত আমাদের কোয়ালিটি বীজ বা মানে যেটা সোর্স অফ সিড, সেটা খুব অথেন্টিসিটি হওয়া চাই। বীজ জেনারেলি আমাদের 3 ধরনের হয়। একটা হয় ব্রিডার সিড, একটা হয় ফাউন্ডেশন এবং অপরটি হচ্ছে সার্টিফাইড সিড। বীজটার উপরে, বীজটা যখন প্রডিউস করছে, মেনলি আমরা আমাদের যারা ব্রিডার আছেন, যারা রিসার্চ করছেন বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন গবেষণা কেন্দ্রে, তারা হচ্ছে কিন্তু একটা নিউক্লিয়ার সিড বা ব্রিডার সিড তৈরি করেন। সেই সিডটা চাষিরা সরাসরি পান না। সেই সিডটা তৈরি করার পরে যেটা মাল্টিপ্লিকেশন হয়, তারপরে হয় ফাউন্ডেশন সিড। সেই ফাউন্ডেশন সিডটা আমরা যে অ্যাডপ্টিভ রিসার্চ ফার্মগুলো আছে বা রিসার্চ স্টেশন আছে বা প্রোগ্রেসিভ ফার্মারকে দিয়ে আমরা মাল্টিপ্লিকেশন করাই। তারপরে যে সিডটা তৈরি হয় সেটা হয় সার্টিফাইড সিড। সার্টিফাইড সিডটা তৈরি হওয়ার পর আমরা যখন নিজেরা নিশ্চিত বা বৈজ্ঞানিকরা নিশ্চিত হবেন, কৃষি বিজ্ঞানীরা, যে এর গুড কোয়ালিটি সিড তৈরি হয়েছে, তারপরেই কিন্তু আমরা ফার্মার্সের কাছে পাঠাই। এই 3টে সিড চেনার উপায়, যে মানে আমাদের যে ব্রিডার সিড হলেই সেটা গোল্ডেন ইয়েলো ট্যাগ থাকে। গোল্ডেন ইয়েলো ট্যাগ দেখে বোঝা যায় যে সেটা ব্রিডার সিড। আবার ফাউন্ডেশন যদি হয় তাহলে হোয়াইট কার্ড একটা থাকবে, সেই হোয়াইট কার্ডটা দেখলে মনে হয় ফাউন্ডেশন সিড, এবং ব্লু কার্ড লাগানো থাকে সার্টিফাইড সিড। অতএব চাষি ভাইরা আমাদের, তারা মানে খুব সহজেই অনুমেয় বা সহজেই বুঝতে পারবেন যে ব্লু কার্ড মানে তিনি সঠিক মানের একটা সার্টিফাইড সিড পেয়েছেন। মাটির স্বাস্থ্য ছাড়া আমরা কোনো চাষই আমরা করতে পারি না। বায়ো ফার্টিলাইজার খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের মাটিতে যে সমস্ত নিউট্রিয়েন্ট আছে বা মানে মাইক্রো অর্গানিজম আছে, সেগুলো বায়ো ফার্টিলাইজার না থাকলে কিন্তু বেঁচে থাকবে না। অর্থাৎ বায়ো ফার্টিলাইজার থাকলে আমাদের হ্যাজার্ডস কম আসবে এবং ফসলটাও আমরা গুণগত মান সেটা যথেষ্ট পাবো। এবং এই জায়গায় বলে রাখি কিভাবে আমরা বুঝবো কোন বীজ কোন মাটিতে হবে। অ্যাকচুয়ালি আমাদের যে দোআঁশ মাটিগুলো হয়, সেখানে সবজি চাষ বা আমাদের সর্ষে, মুগ বা বিভিন্ন জিনিস চাষ হয়, বা এঁটেল মাটিতে আমরা জেনারেলি ধান চাষ করে থাকি। হ্যাঁ, যেখানে জলের একটু কম থাকছে, সেখানে কম সময়ের যে ফসল ওঠে, সেই ফসলগুলো তৈরি করি। অ্যাকচুয়ালি চাষি ভাইরাই বুঝতে পারেন বা আমরা যে কোন মাটিতে কি ফসল হবে এবং তার এরিয়া বা সার্কামস্ট্যান্সের যে এরিয়া, সেই এরিয়া অনুযায়ী আমরা বুঝতে পারি। প্রথমত আমরা মেনটেন করে, আমাদের মূল লক্ষ্য হচ্ছে কৃষিবিদ হিসাবে চাষির হাতে উন্নত মানের গুণগত মান সঠিক বজায় রেখে বীজটা পৌঁছে দেওয়া। কারণ বীজই হচ্ছে ফসলের প্রথম এবং একমাত্র অন্যতম উপাদান, এবং বীজ যদি খারাপ হয় সেখান থেকে তার প্রোডাকশান অনেকটাই লস হতে পারে। অতএব আমরা চেষ্টা করি যে আমাদের ফার্মার্স লেভেলে যে সমস্ত প্রোগ্রেসিভ ফার্মার্স বা আমাদের প্রগতিশীল চাষিদের দিয়ে বীজ উৎপাদন করি, সেই বীজটাকে আমরা গুণগত মান রাখার জন্য আমরা সিড স্যাম্পলিং তৈরি করি। সিড স্যাম্পলিং নিই, সেই সিড আমাদের যে সার্টিফিকেশান এজেন্সি বা সার্টিফিকেশান দপ্তরে যে সমস্ত আমাদের কৃষি আধিকারিকরা আছেন, তিনারা হচ্ছে এই সিডটা স্যাম্পলিং করেন। সিডটা স্যাম্পলিং করে তারা ল্যাবরেটরিতে পাঠান। আমাদের সিড ল্যাবরেটরি আছে, এটা জোন ভিত্তিক আছে, প্রতি জেলায় নেই। আমাদের যেমন পশ্চিম মেদিনীপুরেরটা আমাদের টালিগঞ্জে পাঠাতে হয়। তো সেইখানে সেই যে সিড স্যাম্পলটা পাঠানো হলো, ওখানে যারা আছেন, যে টেকনোলজিস্টরা আছেন, তারা এই সিডের মধ্যে কতটা পার্সেন্টেজ জার্মিনেশন পার্সেন্টেজ আছে, কতটা ময়েশ্চার আছে, কতটা ইনার্ট ম্যাটার আছে, কোনোটা মিক্স সিড আছে কিনা, বিভিন্ন প্যারামিটাররা ওনারা পরীক্ষা করেন ল্যাবরেটরিতে। পরীক্ষা করার পর যখন ওনারা দেখেন যে না গুণগত মান ঠিক, তখন বা রিকমেন্ডেশনের একটা ওনারা করেন, মানে সার্টিফিকেট প্রদান করেন। আর যদি না হয়, ওনারা এনআর লিখে দেন, নট রিকমেন্ডেড। এই নট রিকমেন্ডেড হলে তখন কিন্তু আমরা ওটাকে সিড হিসাবে ব্যবহার করব না, ওটাকে ফুড গ্রেন হিসাবে ব্যবহার করব। কারণ সিড এবং ফুড গ্রেন দুটোর মধ্যে তফাৎ আছে। এতক্ষণ শুনছিলেন কৃষি সংক্রান্ত বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স ফার্টিলাইজার্স ও কেমিক্যালস লিমিটেডের প্রস্তুতি, কৃষক ভাই ও বন্ধুর জন্য কৃষিক্ষেত্রে বিশেষ বার্তা। এই ধরনের অনুষ্ঠান আরও শুনতে কানে রাখুন বেতার বিদ্যাসাগর 90.8 FM, ঠিক বেলা 1টায়।